প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। ডিআরএম ইউনাইটেড আইডিয়াল কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সকলকে শুভেচ্ছা। শিক্ষক পরিচিতি: মোহাম্মদ সৌরভ হোসেন, সহকারী অধ্যাপক ইতিহাস, ডিআরএম ইউনাইটেড আইডিয়াল কলেজ, রঘুরামপুর, রতনপুর, কালীগঞ্জ, সাতক্ষীরা। মোবাইল নম্বর 01715609579। আজকের শ্রেণী ও পাঠ পরিচিতি: বিষয় ইতিহাস, প্রথম পত্র, শ্রেণী দ্বাদশ, অধ্যায় দ্বিতীয়, পাঠ 6। স্ক্রিনে যে ছবিটা দেখা যাচ্ছে, ছবিটা সম্পর্কে নিশ্চয় তোমাদের ধারণা আছে। ছবিটা একজন বিশিষ্ট ব্যক্তির, তিনি হচ্ছেন লর্ড ডালহৌসি। তাহলে আজকের শিক্ষণফল লর্ড ডালহৌসি সম্পর্কে জানতে পারবে, লর্ড ডালহৌসির শর্তমূলক নীতি সম্পর্কে জানতে পারবে। লর্ড ডালহৌসি, জেমস অ্যান্ড্রু ব্রাউন রামসে, ডালহৌসির প্রথম মার্কো কেটি ডিসি মেডলোথিয়ানের ক্যাসলে জন্মগ্রহণকারী স্কটিশ রাজকর্মচারী ও ব্রিটিশ ভারতের ঔপনিবেশিক প্রশাসক ছিলেন। 1848 থেকে 1856 সময়কালে লর্ড ডালহৌসি ভারতের গভর্নর জেনারেল হিসাবে দায়িত্ব পালন করেন। এবার লর্ড ডালহৌসির জন্মস্থান, তার কর্মস্থল এবং মৃত্যু, এগুলো নিয়ে আলোচনা করব। জন্ম 22 এপ্রিল 1812 খ্রিস্টাব্দ, জন্মস্থান যুক্তরাজ্য, তার অফিস ভারতের রাষ্ট্রপাল, মৃত্যুবরণ করেছিলেন 19 ডিসেম্বর 1860 যুক্তরাজ্য। এবার লর্ড ডালহৌসির শর্তমূলক নীতি সম্পর্কে আলোচনা করব। আজ আমরা এই অনলাইন ক্লাসের মাধ্যমে দেখব যে লর্ড ডালহৌসি তার পরিকল্পনার মধ্য দিয়ে যে রাজ্য গ্রাস করার নীতিটি নিয়েছিল সেটি কিরূপ ভাবে ফুটে উঠেছে, তিনি কিরূপে ভারতের সমস্ত রাজ্যগুলি গ্রাস করে নিচ্ছে এবং এই গ্রাসে ক্ষুব্ধ হয়ে জনগণ এবং রাজারা সকলে মিলে মহাবিদ্রোহের দিকে এগিয়ে যাচ্ছে। এসব বিষয় নিয়ে আজকে আমি গভীরভাবে আলোচনা করব এবং তোমরা অবশ্যই ক্লাসটি সম্পূর্ণ দেখবে, না দেখলে তোমাদের বুঝতে অসুবিধা হবে। আজকের বিষয়টি আলোচনার আগে এই কনসেপ্টটা মাথায় রাখো, তাহলে গোটা আলোচনাটা বুঝতে সুবিধা হবে। যে শর্তবিলোপ নীতি কি, লর্ড ডালহৌসির শর্তবিলোপ নীতি কি, সেটি হলো ভারতবর্ষের সমস্ত রাজ্যগুলো গ্রাস করার নীতি। এবং এই গ্রাস করবে কিভাবে? এই গ্রাস করবে লর্ড ডালহৌসি এইভাবে যে সেই সকল রাজ্যে কোনো উত্তরাধিকারী থাকবে না, সেই সকল রাজ্যগুলি ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করে নেবে এবং যে দত্তক পুত্রের ব্যাপারটি ছিল সেটিকেও তারা বন্ধ করে দেবে। তবে এই সকল বিষয়গুলি একটি আইনের কাঠামো দ্বারা প্রথমে তিনি সাজিয়েছিলেন। যেমন এর আগে আমরা পড়ে এসেছি 1945 সালের ভারত শাসন আইন যেমন ভাবে একটি আইন তৈরি হলো, এই বিষয়টিও একটি আইন তৈরি করা হয়েছিল এবং সেই আইনের মধ্য দিয়ে সমস্ত ভারতবর্ষকে গ্রাস করা হয়েছিল। যাই হোক, এই কনসেপ্টটা তোমরা মাথায় রাখো। লর্ড ডালহৌসি তার রাজ্য বিস্তার নীতি কার্যকরী করার জন্য 4 ধরনের নীতি গ্রহণ করেছিলেন। 1, যুদ্ধের দ্বারা রাজ্য অধিগ্রহণ। 2, অর্থাৎ কোন রাজ্যের সঙ্গে যুদ্ধ করলাম এবং সেই রাজ্যকে নিজের দখলে নিয়ে নিলাম, যেমন 1757 সালে পলাশীর যুদ্ধ হয়েছিল এবং সেটি নিজের দখলে নিয়েছিল, এটি হলো এক ধরনের পন্থা। তারপর আবার যেমন উদাহরণ হিসাবে বলতে গেলে বক্সার যুদ্ধের মাধ্যমে দিয়ে আবার সাম্রাজ্য অধিগ্রহণ। অবশ্যই এই ক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখবে, সরাসরি তারা সাম্রাজ্যগুলি নিয়ে নিত না, দ্বৈত শাসন প্রয়োগ করেছিল সেখানে তারা। লর্ড ডালহৌসি যে দ্বিতীয় পন্থার দ্বারা তার রাজ্য নীতিকে সফল করেন তার নাম ছিল শর্তমূলক নীতি, যেটি আজকে আলোচনার বিষয়। এই নীতি প্রয়োগের জন্য তিনি বিশেষ খ্যাতি অর্জন করেন। শর্তমূলক নীতির অর্থ ছিল এই যে 1848 ভারতের 3 শ্রেণীর দেশীয় রাজ্য ছিল, অর্থাৎ গোটা ভারতবর্ষে নানা রাজ্যে 3 ধরনের দেশীয় রাজ্যের ব্যবস্থা ছিল। সেই ব্যবস্থাগুলি কেমন ছিল এবার একটু দেখো এবং খুব মন দিয়ে শোনো বিষয়টি। প্রথমত,
যে সকল দেশীয় রাজ্যগুলি কোম্পানির অধিকারভুক্ত ছিল না, কোম্পানিকে তারা কর দিত না এবং তারা কোম্পানির বর্ষতার অধীনে ছিল না। দ্বিতীয়ত, যে সকল দেশীয় রাজ্যগুলি কোম্পানির প্রতি বর্ষতা জানাতো ও কর প্রদান করত কোম্পানিকে এবং যারা ব্রিটিশ শক্তিকে সার্বভৌম বলে গণ্য করত। দ্বিতীয়ত, যে সকল দেশীয় রাজ্য রাজবংশ কোম্পানির দ্বারা স্থাপিত হয়েছিল, কোম্পানির উপর নির্ভরশীল ছিল, তাহলে এখানে দেখো ওরা ভারতবর্ষের সম্পূর্ণটা ব্রিটিশরা অধিকার করে নেয়নি, একেবারে তারা গোটা ভারতবর্ষ ধীরে ধীরে গ্রাস করেছিল। এবং সত্যবিলোপ নীতি যখন শুরু করা হয়েছিল তখন ভারতের অবস্থা নানান রাজ্যে নানান রকম ছিল। কোন কোন স্থান ব্রিটিশরা এই বর্ষতা স্বীকার করে নেয়নি, আবার কোন কোন স্থান কোম্পানির বর্ষতা স্বীকার করে নিয়েছিল, তারা কোম্পানিকে কর দিত। আবার কোন কোন স্থান ব্রিটিশরা স্থাপিত করেছিল। এই কথার অর্থ এরকম ছিল যে কোন যুদ্ধ হলো কিংবা রাজবংশ শেষ হয়ে গেল, সেই যুদ্ধের কারণে সেইখানে ব্রিটিশ শাসকরা নিজ মনোনীত কোন এক ব্যক্তিকে শাসনভার দিল, অর্থাৎ তাকে রাজা করে দিল কিংবা শাসনের সমস্ত ক্ষমতা তার উপর দিয়ে দিল। সেই রাজ্যগুলি হচ্ছে ব্রিটিশ কর্তৃক স্থাপিত। তাহলে তিনটি শ্রেণী দেশীয় রাজ্য, বিষয়টি আশা করি ক্লিয়ার হয়ে গেছে। এবারের পরের আলোচনাটি দেখো। লর্ড ডালহৌসি তার সত্যবিলোপ নীতি দ্বারা ঘোষণা করেন যে প্রথম শ্রেণীর রাজ্যগুলি, অর্থাৎ সেই রাজ্যগুলি ব্রিটিশদের অধীন নয় অথবা ব্রিটিশদের কর দিতেন না, সেই সকল রাজ্যের ক্ষেত্রে সত্যবিলোপ নীতি প্রযোজ্য হবে না। দ্বিতীয়ত, অর্থাৎ যে রাজ্যগুলি ব্রিটিশদের আশ্রিত, সেই রাজ্যের ক্ষেত্রে সত্যবিলোপ নীতি প্রযোজ্য হতে পারে যদি এই সকল রাজ্যের কোন রাজা অপুত্রক অবস্থায় উত্তরাধিকারীহীন হয়ে দত্তক পুত্র গ্রহণ করলে সেই ক্ষেত্রে দত্তক গ্রহণের জন্য তাদের অনুমতি দিতে হবে। কোম্পানি চাইলে অনুমতি দিতেও পারে, আবার নাও দিতেও পারে, এটি কোম্পানির ইচ্ছার উপর নির্ভর করে। তৃতীয় শ্রেণীর, অর্থাৎ যে রাজ্য ব্রিটিশ দ্বারা সৃষ্ট অথবা ব্রিটিশ দ্বারা স্থাপিত এবং ব্রিটিশদের উপর নির্ভরশীল ছিল, তাদের ক্ষেত্রে কোনো রাজার পুত্র অথবা উত্তরাধিকারী না থাকায় সেই রাজাকে দত্তক গ্রহণের অনুমতি দেওয়া হবে না। সেই সকল রাজ্য রাজার মৃত্যুর পর কোম্পানির অধিকারভুক্ত হয়ে যাবে। তাহলে প্রথমে আমরা তিনটি ভাগ দেখলাম এবং সেই তিনটি ভাগের উপর লর্ড ডালহৌসি তার সত্যবিলোপ নীতি কিভাবে অর্পিত করলো সেই বিষয়টিও দেখলাম। প্রথমত, যে রাজ্যগুলি কোম্পানির দখলে ছিল না তাদেরকে ছেড়ে দেওয়া হলো এবং যারা কোম্পানির পদ দিত, অর্থাৎ দ্বিতীয় শ্রেণীভুক্ত, তারা দত্তক পুত্র নিতে পারবে কি পারবে না সেই বিষয়ে অনুমতি নিতে আসতো কোম্পানির কাছে। কোম্পানি চাইলে অনুমতি দিত, না চাইলে সেই রাজ্য গ্রাস করে দিত। অবশ্য আমরা পরে দেখব লর্ড ডালহৌসি আসল উদ্দেশ্য তো ছিল সাম্রাজ্যগুলিকে গ্রাস করে নেওয়া, তাই দত্তক পুত্রের অনুমতি তিনি খুব একটা কাউকে দিতে চাইতেন না। তার সবসময় নীতি ছিল কিভাবে রাজ্যগুলি গ্রাস করে নেব এবং ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করে নেব। এছাড়াও তৃতীয় শ্রেণীভুক্ত রাজ্য, সে রাজ্যগুলিকে তো কোম্পানি সৃষ্টি করেছিল, তাই কোন উত্তরাধিকারী না থাকলে সেগুলি কোম্পানি নিয়ে নেবে। আশা করি এতদূর বোঝা গেছে। এবার দেখে নেই এর পরে কি হচ্ছে। লর্ড ডালহৌসির এই সত্যবিলোপ নীতি অথবা এই সত্যবিলোপ আইন ছিল কুটিল ও নিষ্ঠতায় পূর্ণ। প্রথমত, কোন রাজ্য কোম্পানির উপর নির্ভরশীল এবং কোন রাজ্য কোম্পানির আশ্রিত তা স্থির করা ছিল অত্যন্ত কঠিন ব্যাপার। অর্থাৎ এই যে প্রথম ক্ষেত্রটি বাদে দুটি ক্ষেত্রে আলোচনা হলো, যারা কর দিচ্ছে আর যাদেরকে ইংরেজ সরকার সৃষ্টি করেছে, এরা দুজনেই তো কোম্পানির দাসে পরিণত হয়েছে, তাই এদের মধ্যে পার্থক্যটা নিরূপণ করা যেত না। এবং অন্যদিকে ডালহৌসির উদ্দেশ্য ছিল সাম্রাজ্য গ্রাস করা, তাই ডালহৌসি নিজেও চাইতেন পার্থক্যটা দিয়ে কিভাবে রাজ্য গ্রাস করা যেতে পারে, তিনি পার্থক্যটা নিজেই রাখতে চাইতেন। এই বিষয়ে ঐতিহাসিক পার্সিভাস স্পিয়ার মনে করেন যে এই বিভেদ ছিল কৃত্রিম, বাস্তবে এর কোনো অস্তিত্ব ছিল না। যেটি বললাম সেটির উদ্দেশ্য ছিল রাজ্যগুলিকে গ্রাস করা। দ্বিতীয়ত, লর্ড ডালহৌসি নিজেই এই ভেদরেখা মান্য করেননি। তিনি নির্বিচারে নির্ভরশীল ও আশ্রিত উভয় প্রকার রাজ্যের ক্ষেত্রে সত্যবিলোপ নীতি প্রয়োগ করেছিলেন। তবে পরবর্তীকালে কোনো কোনো ক্ষেত্রে লর্ড ডালহৌসির সিদ্ধান্ত অন্যায় বলে প্রমাণিত হয়েছে, তখন সেই রাজ্যগুলিকে তার উত্তরাধিকারীদের ফিরিয়েও দিতে হয়েছে। লর্ড ডালহৌসি নিজেই বলেছিলেন যে দেশীয় রাজ্য অধিগ্রহণের জন্য ন্যায্য
সুযোগ পেলে কোম্পানিতে অবহেলা করা উচিত নয়। সুতরাং লর্ড ডালহৌসি কোন উপায়ে দেশীয় রাজ্য অধিকার করতে চান এরকম ধারণা দেশীয় রাজাদের মনে দেখা দেয়। সত্যবিলোপ নীতি দেশীয় রাজ্যগুলি দখলের জন্য একটি মাত্র অজুহাত এই বলে সকলেই মনে করতে থাকেন, আর মনে করতে থাকেন এটা তো মনে হয় ভুল বলা হলো। লর্ড ডালহৌসির উদ্দেশ্য তো ছিল দেশীয় রাজ্যগুলো ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করে নেওয়া। চতুর্থত, অপুত্রক ব্যক্তি দত্তক পুত্র গ্রহণ ছিল হিন্দু সমাজের একটি প্রাচীন রীতি। সুতরাং লর্ড ডালহৌসি এই অধিকার বোধ নীতিকে নস্যাৎ করায় দেশীয় রাজা ও জনগণ অসন্তুষ্ট হয়ে পড়ে এবং এরই প্রতিক্রিয়া হিসাবে 1857 সালে মহাবিদ্রোহে দেশীয় রাজারা ও জনগণের একটা বিরাট অংশ বিদ্রোহে যোগ দিয়েছিল। তাহলে এখান থেকে তোমরা বুঝতে পারছো যে একটি বিদ্রোহ একদিনে হয় না। মানুষের মনে ক্ষোভ জমতে জমতে যখন শেষ সীমায় পৌঁছায় তখন সেই ক্ষোভ কেটে বের হয় বিদ্রোহ। সেই বিদ্রোহটি ছিল 1857 সালের মহাবিদ্রোহ। পঞ্চমত, এই দেশীয় রাজ্যগুলি অধিকারভুক্ত করে নেওয়ায় বহু কর্মচারী তার চাকরি হারায় এবং এই সব ব্যক্তিরাও এই মহাবিদ্রোহে যোগদান করেছিল। লর্ড ডালহৌসি সত্যবিলোপ নীতি নির্বিচারে ব্যাপকভাবে প্রয়োগ করেন। এমনকি যে সকল দেশীয় রাজ্যের বিনিময়ে কোম্পানির ভাতা ভোগ করতেন তাদের দত্তক গ্রহণের অধিকারও বঞ্চিত করা হয়। অর্থাৎ যারা কোম্পানির দাসে পরিণত হয়েছিল, যাদের রাজ্যগুলো কোম্পানির অধীনে ছিল, ওই যারা কোম্পানির বর্ষতা স্বীকার করে নিয়েছিল এবং কোম্পানি সৃষ্টি করেছিল সে সকল দেশীয় রাজ্য তারা কোম্পানির কাছ থেকে ভাতা পেত, সেই ভাতাকেও অবলুপ্তি ঘটনা হচ্ছে। অর্থাৎ উদ্দেশ্য এখান থেকে দেখো, সকল দেশীয় রাজাকে সরিয়ে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত সম্পূর্ণ নিজের অধীনে নিয়ে আসতে চাইছে ভারতবর্ষকে। এই প্রক্রিয়াটি এগোচ্ছিল এই সত্যবিলোপ নীতির মাধ্যমে। এরপর আমরা দেখে নেব কোন কোন রাজ্যগুলি লর্ড ডালহৌসি তার সত্যবিলোপ নীতি দ্বারা অধিকার করেছিলেন। সেই রাজ্যগুলি সত্যবিলোপ নীতি দ্বারা লর্ড ডালহৌসি অধিকার করেন। সেগুলি হলো একটি সাতারা রাজ্য। এই রাজ্যটি 1828 সালে লর্ড হেস্টিংস মারাঠাদের পতনের পর মারাঠা রাজ্যের এক অংশ নিয়ে গঠন করেছিল এবং সেখানে শিবাজী এক বংশধর সে সিংহাসনে বসানো হয়। তারপর এই রাজার পুত্র না থাকায় কোম্পানির অনুমতি ছাড়াই এক দত্তক পুত্র নেন এই রাজ্যের শাসক। কিন্তু লর্ড ডালহৌসি এই ব্যবস্থাকে নাকচ করে এবং সাতারা রাজার মৃত্যু হলে সত্যবিলোপ নীতি প্রয়োগ করে এই সাতারা রাজ্য অধিকার করে নেয়। তাহলে এই সাতারা রাজ্য মারাঠাদের সঙ্গে যুদ্ধের পর এই সাতারা রাজ্য সৃষ্টি করেছিল কারা? ব্রিটেনরা। তার মানে এটি হলো তৃতীয় শ্রেণীভুক্ত সেই রাজ্যগুলির মধ্যে একটি এবং সেখানে উত্তরাধিকারী সূত্রে কেউ না থাকায় লর্ড ডালহৌসি কি করছে? এই রাজ্যটি ছিনিয়ে নিচ্ছে। এরপর নাগপুরের ভোসলে রাজার অপুত্রক অবস্থায় মৃত্যু হলে লর্ড ডালহৌসি নাগপুরের রাজ্য সত্যবিলোপ নীতি অনুযায়ী অধিগ্রহণ করে নেয়। 1828 সালে লর্ড হেস্টিংস ভোসলে রাজার সঙ্গে বর্ষতামূলক সন্ধি স্বাক্ষর করেন। এই অজুহাত অনুযায়ী লর্ড ডালহৌসি দাবি করেন নাগপুর ছিল কোম্পানির আশ্রিত রাজ্য। তাছাড়া ভোসলের পরিবারের বর্গের প্রতি ইংরেজ সেনারা দুর্ব্যবহার করে ও তাদের সম্পত্তি অলংকার অর্থ লুট করে রাজ পরিবারের আসবাবপত্র প্রকাশ্যে নিলাম করে এই ব্রিটিশ সরকার। আসলে এই ক্ষেত্রে লর্ড ডালহৌসির উদ্দেশ্য ছিল কলকাতাকে বোম্বাইয়ের সাথে স্থলপথে যুক্ত করা এবং তার মাঝেই ছিল নাগপুর। সেই জন্য তিনি অজুহাত দেখে নাগপুর দখল করে নেয়। এই বিষয় থেকে বোঝা যাচ্ছে যে লর্ড ডালহৌসি এই সাম্রাজ্য নীতি কতটা দুর্নীতিযুক্ত ছিল। তিনি কিভাবে নানান অজুহাত দেখিয়ে রাজ্যগুলি সে অধিকার করে নিচ্ছেন। এছাড়া ওই বছরে উত্তরপ্রদেশের অন্তর্গত ঝাঁসি রাজ্য অধিকার করে ব্রিটিশরা। মৃত্যু রাজার বিধবা পত্নী রানী লক্ষ্মীবাই দত্তক পুত্র গ্রহণ করলে লর্ড ডালহৌসি তা স্বীকার করেননি এবং এ বিষয়ে ক্ষুদ্র রানী 1857 সালে মহাবিদ্রোহের নেতৃত্ব দেন। এছাড়া উদয়পুর, কৌড়ালী, ভগতপুর, যোধপুর প্রভৃতি রাজ্য তিনি অধিকার গ্রহণ করেন। অবশ্য পরে গভর্নর জেনারেল লর্ড কার্নিং ভগতপুর ও উদয়পুর রাজ্য উত্তরাধিকারীদের ফিরিয়ে দেন। তবে পরিচালক সভার নির্দেশে কৌড়ালী রাজ্য ফেরত দেওয়া হয়। এরপর লর্ড ডালহৌসি ভাতা ও খেতাবের ক্ষেত্রে সত্যবিলোপ নীতি প্রয়োগ করেন। 1851 সালে পেশোয়ার দ্বিতীয় বালাজির
মৃত্যু হলে তার দত্তক পুত্র তার পিতাকে যে 8 লক্ষ টাকা ভাতা দেওয়া হতো তার দাবি করে কিন্তু লর্ড ডালহৌসি এই দাবি নাকচ করে দেয় এবং তার ভাতা রোধ করে দেয়। অবশ্যই এই বিষয়টি লর্ড ডালহৌসি যে যুক্তি দেখিয়েছিলেন সেটি হলো যে এই ভাতা ছিল বাজিরাওয়ের ব্যক্তিগত ভাতা, যদিও পেশোয়ার রাজ্যের অধিগ্রহণ ও তার পদ অবলব্ধির বিনিময়ে এই ভাতা দেওয়া হতো এবং রাজ্যতেও তার স্বীকৃত পুত্র এই ভাতার অধিকারী ছিলেন, কিন্তু লর্ড ডালহৌসি তা দেননি। এছাড়াও 1885 সালে কর্ণাটকের নবাবের মৃত্যু হলে তার পদ ও ভাতা অবলব্ধি করা হয়। তার উত্তরাধিকারী থাকা সত্ত্বেও তাকে ভাতা দেওয়া হয়নি। এরপর 1885 সালে তামরকের রাজার মৃত্যু হলে তার 2 কন্যা সন্তান থাকা সত্ত্বেও তারা উত্তরাধিকারী থেকে বঞ্চিত হয় এবং তাদের ভাতা লোপ করা হয়। এছাড়াও ডালহৌসি মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহের খেতাব ও 12 লক্ষ টাকা ভাতা রোধ করার চেষ্টা করেন, যদিও এটা করতে ডালহৌসি সফল হন। কুশাসনের অজুহাত দেখিয়ে এই সাম্রাজ্যগুলিকে গ্রাস করার প্রক্রিয়া চালিয়েছিলেন অযোধ্যা নবাবের উপর। 1765 সাল থেকে বিভিন্ন সন্ধি চাপিয়েছিলেন। অযোধ্যায় অধীনতামূলক চুক্তির শর্ত হিসাবে ব্রিটিশ সেনাকে ডেকে সেনাদলের খরচা বাবদ বহু অর্থ দিতে বাধ্য করা হয়েছিল অযোধ্যার নবাবকে। অযোধ্যার শাসনের দায়িত্ব নবাবের থাকলেও কোম্পানির কর্মচারী ও ইংরেজ বণিকরা অযোধ্যায় হস্তক্ষেপ করত এবং অযোধ্যাকে শোষণ করত। কোম্পানির প্রাপ্ত অর্থ আদায়ের জন্য নবাবকেও প্রজাদের উপর জবরদস্তি করতে হতো। লর্ড ডালহৌসি নিজেও স্বীকার করেছেন যে অযোধ্যায় নবাবের কুশাসনের জন্য কোম্পানির কর্মচারীরাও কম দায়ী ছিলেন না। নবাবের হাতে দায়িত্ব থাকলেও ক্ষমতা ছিল না, তবু এই কুশাসনের অভিযোগ দেখিয়ে লর্ড ডালহৌসি নবাবের সাম্রাজ্য নবাবের হাত থেকে কেড়ে নেয়। অবশ্যই অযোধ্যা অধিগ্রহণের জন্য লর্ড ডালহৌসি তীব্রভাবে সমালোচিত হয়েছিলেন। এরপর লর্ড ডালহৌসি হায়দ্রাবাদের নিজামের প্রতি নজর দিয়েছিলেন। লর্ড ওয়েলেসলির আমল থেকে অধীনতামূলক চুক্তির দ্বারা তার রাজ্য নিজ খরচায় এক বিরাট সেনা রাখতে নিজামকে বাধ্য করেছিল, কিন্তু নিজাম এই অর্থ নিয়মিত প্রদানে অসমর্থ। তার বহু টাকা বাকি পড়ে যায়। এই অজুহাতে নিজামের বেরার প্রদেশ কোম্পানি ছেড়ে দিতে বাধ্য হয় এবং বেরার প্রদেশকে বোম্বাই প্রেসিডেন্সির সাথে যুক্ত করা। বেরার ছিল তুলো উৎপাদনের বিখ্যাত কেন্দ্র। এই অঞ্চলটি কেড়ে নিয়ে লর্ড ডালহৌসি একদিকে কোম্পানির শাসিত বোম্বাই প্রেসিডেন্সির সমৃদ্ধি ঘটান, অপরদিকে মাদ্রাজের সাথে বোম্বাইয়ের স্থলপথে কোম্পানির রাজ্য সংযুক্ত করা হয়। অর্থাৎ নিজামের রাজ্যে বিশাল সৈন্যবাহিনী রাখা হয়েছিল। অধীনতামূলক মিত্রতা চুক্তি, সেই মিত্রতা চুক্তি অনুযায়ী সেই সৈন্য রাখতে হতো এবং তার খরচ বহন করতে হতো শাসক। সেই খরচ নিজাম বহন করতে পারেনি, সেই অজুহাতে এই রাজ্যটি কেড়ে নেওয়া হলো। এইভাবে বিভিন্ন উপায়ে লর্ড ডালহৌসি কোম্পানির রাজ্যের ব্যাপক বিস্তার ঘটায়। পরিশেষে বলা যায়, এই রাজ্য বিস্তারের জন্য লর্ড ডালহৌসি ন্যায় অন্যায় কোনো পন্থায় বাদ দেননি। তার ভাবাবেগ আইনের বিচারকে গ্রাহ্য করেনি। তার একমাত্র যুক্তি ছিল ভারতীয় রাজারা কুশাসন করে, কোম্পানির এই সকল রাজ্যে প্রত্যক্ষ শাসন আনলে জনগণের উপকার হবে এবং আধুনিক শাসন ও পাশ্চাত্যকরণ সহজ হবে। এই নীতি লর্ড ডালহৌসি এত কড়া হাতে প্রয়োগ করেন যে এই জন্যই ভারতের কোম্পানি রাজ্য 1857 সালে এক মহাবিদ্রোহের দ্বারা ধ্বংসপ্রাপ্ত হয়। এখানে কোম্পানির শাসনের অবসান ঘটে এবং মহারানীর শাসন শুরু হয়। দলীয় কাজ। লর্ড ডালহৌসি ইংরেজ সাম্রাজ্য বিস্তারে কি পদক্ষেপ গ্রহণ করেছিল তা চিহ্নিত করো। বাড়ির কাজ। বাড়িতে তোমরা 1857 সালের স্বাধীনতা সংগ্রাম দেখবে। সকলকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।